শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশের শিল্প সংস্কৃতির যে কটি মাধ্যমের উত্তরণ ঘটেছিল তার মধ্যে অন্যতম হলো ব্যান্ড মিউজিক, এবং এই উত্তরণ আসলে তরুণদের উত্তরণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিজয়ের একটি প্রভাব, সেটি আমাদের আজকের তারকা কথনের কথা বলার বিষয় হলো ব্যান্ড মিউজিক, এবং এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অবস্কিউর ব্যান্ডের ফাউন্ডার টিপু সাইদ এবং তরুণ মুন্সি। শুভ দুপুর আপনাদের। তরুণ হলো তরুণ ব্যান্ডের তরুণ, আমি হলাম অবস্কিউরের টিপু। ওকে ওকে, শুভ দুপুর। কেমন আছেন আপনারা? শুরুতেই বললাম যে আমরা কথা বলবো ব্যান্ড মিউজিক নিয়ে, এবং শুরুতেই যে বিষয়টি বলতে চাই, বাংলা ব্যান্ডের আয়ুব বাচ্চু আমাদের সকলের ভীষণ পছন্দের। তিনি চ্যানেল আয়ের কাছে অনুরোধ করেছিলেন বছরের একটি দিন যেন আসলে ব্যান্ড মিউজিককে ঘিরে চ্যানেল আয় একটি উৎসব পালন করে, এবং 2014 সাল থেকে আমরা বিজয়ের মাসের প্রথম দিন অর্থাৎ 1 ডিসেম্বর ব্যান্ড ফেস্ট আয়োজন করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকের আমাদের এই আয়োজন। আপনাদের সাথে কথা বলবো। শুরুতেই বললাম, আমি শুরুতেই যেতে চাই টিপু ভাই আপনার কাছে। বর্তমান ব্যান্ড মিউজিক নিয়ে আপনারা সেই 80-র দশক থেকে কাজ করে আসছেন, অবস্কিউর অনেক দারুণ সব অ্যালবাম আমাদেরকে উপহার দিয়েছে। তো বর্তমান ব্যান্ড মিউজিকের অবস্থাটা আপনার কাছে একটু ভয়াবহ। ভয়াবহ বলতে এরকম যে স্থিতিশীলতা কোনো জায়গাতেই নাই, সেটা সংস্কৃতির প্রতিটা অঙ্গনেই। নাটক বলেন, সিনেমা বলেন, মিউজিক বলেন, মিউজিকের অবস্থা সামওয়াট সবচেয়ে বেশি খারাপ, তাই না তরুণ? হ্যাঁ, মানে আমাদের ইন্ডাস্ট্রিটা সাফারের বেশি। সব করোনা থেকেই ডিজিটাল হয়েছে সবকিছু, কিন্তু আর্টিস্ট পয়সা পাচ্ছে না, আমরা কাজ করার কোনো অনুপ্রেরণা পাচ্ছি না, পকেট থেকে পয়সা দিয়ে অ্যালবাম করার কোনো কারণ আমরা দেখি না আর, যার জন্য বহু বছর আসলে নতুন নতুন ব্যান্ডগুলো এসছে, কিন্তু কারো কোনো অ্যালবাম নেই, সেভাবে গান হচ্ছে না, হয়তো একটা সিঙ্গলস হচ্ছে, কিন্তু সব মিলে অবস্থা ভালো না। আসলে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, যেটা নিয়ে আমরা একটু আগেই আলাপ করছিলাম, যে একটা সিস্টেম যদি ডেভেলপ না করা যায়, যে আর্টিস্টের পয়সা পাবে, গীতিকার যে গান লিখছে বা সুরকার যিনি গান সুর করছেন, এরা যদি প্রত্যেকে নিজের প্রাপ্য বুঝে না পায়, তাহলে এইটা প্রফেশন হিসাবে তো আসলে নেওয়া সম্ভব না। আর যেটুকু আসছে, পয়সা যে আসছে না ব্যাপারটা কিন্তু তা না, পয়সা আসছে, এদের হাত পর্যন্ত পৌঁছাচ্ছে না। সো সব মিলিয়ে অবস্থাটা ভালো না। হয়তো আমরা লেটস হোপ ফর দ্য বেস্ট, সামনে ভালো কিছু হবে এই চিন্তাই করছি, চেষ্টা করছি, কাজ করছি। অবশ্যই অবশ্যই, এবং সকলে একসাথে মিলে কাজ করলে আমরা আশা করি অন্যান্য ইন্ডাস্ট্রির মতো, এবং ব্যান্ড ফেস্ট এখন এবছর আমরা করতে পারছি না, কিন্তু ওইখানেই ফেরত আসছে। মানে ব্যান্ড ফেস্ট একটা দিন বছরে আমরা করতে পারলাম না এবার। এটা ভেরি আনফর্চুনেট যে একটা চ্যানেল, একটা টিভি চ্যানেল একটা 1 তারিখে আমাদের একটা ব্যান্ডের জন্য যে দিনটি ধার্য করা হয়েছে, সেই দিনটিতে আমরা কোনো কিছুই, এই চ্যানেলটিও করতে পারলো না, আমরা করতে পারলাম না। তার মানে অবস্থাটা যে ভয়াবহ বলছি বোঝা যাচ্ছে কেন, তাই না? নিশ্চয়ই সীমাবদ্ধতা আছে, কোনো না কোনো ঝামেলা আছে, তাই না? মানে চ্যানেলের আমাদের আগ্রহ আছে, বাট আসলে অন্যান্য যে সাপোর্ট প্রয়োজন সেটা যদি আমাদের আসলে না থাকে, তাহলে আমরাও তো মানে চ্যানেলকে জোর করে কিছু করতে পারবো না। আর চ্যানেল, আমার ধারণা যে এটা আমাদের থেকে অনেক বেশি মানসিক কষ্টের চ্যানেল আই পরিবার থাকবে, যে এরকম ডিক্লেয়ার্ড একটা ডে ডিউ টু এখন কারেন্ট যে সিচুয়েশন, আমরা পারতেছে না। একটু পেছনের দিকে যেতে চাই, যদি তরুণ ব্যান্ড সম্পর্কেই জানতে চাই একদম শুরু থেকে। তখন আসলে আপনার ব্যান্ডটি যখন শুরু করলেন, আপনার যারা ছিলেন ব্যান্ড মেম্বার্স ছিলেন সবাইকে নিয়ে, এই ব্যান্ডের নাম তরুণী কেন, কিংবা আপনার নাম তরুণ, সেখান থেকে আমরা একটু কিছুটা বুঝতে পারছি, কিংবা এই ব্যান্ডের পথ চলাটাও একটু শুনতে চাই। আসলে চ্যানেলের সাথে আমার সম্পর্ক একদম চ্যানেলের প্রথম থেকেই, কারণ আমার এই তরুণের আগে দ্য ট্র্যাপ নামে 20 বছরের জার্নি আছে। তো দেখা গেছে যে আমার সিগনেচার সং যে স্বার্থপর, সেটাও সবচেয়ে বেশি প্রচার হয়েছে এই চ্যানেল আইটি। তো আমার যেটা হচ্ছে যে চ্যানেলের সাথে তো আসলেই চ্যানেল আই অন্যান্য চ্যানেলের মতো বা একটু বেশি হইলেও আমাদের অনেক ক্ষেত্রেই সাপোর্ট বেশি দিছে। আর আমার দলের যেটা হচ্ছিল যে এখন যে তরুণ কাজ করতেছে, এটা আসলে ওই দল ভাঙার পরে আমার পছন্দের মানুষগুলি নিয়ে আমি আবার যখন দলটা করতে চাই, তখন
আমি চাইছিলাম তরুণ অ্যান্ড ফ্রেন্ডস বা ব্রাদার্স এরকম কিছু, তো কিন্তু আমার দলের লোকরা বলছে যে তরুণ নামেই করেন। যেহেতু আমি নিজের আমি আসলে ইভেন আমার পাশে যে টিউ ভাই আজ থেকে অন্তত 25-30 বছর আগেও তার কথাও শুরু করার সৌভাগ্য হয়েছে, যদিও আমি অন্য একটা ব্যানারের সাথে কাজ করতাম তখন। তো সেই হিসেবে আমি বলি যে আমি অনেকেরই তো কথাও শুরু করি, তাই আমি আমারটাও করি। কিন্তু আমি যেহেতু মোটামুটি একটা 100% মৌলিকতা নিয়ে কাজ করি, তা আমার মেম্বাররাই বলছে তরুণ নামে করা। এটা আসলে ওয়ান ম্যান শো টাইপের হয়ে গেছে। আসলে তরুণ এটা একটা মানেটা যদি কেউ একটু চিন্তা করে, তাহলে আমরা ওই ইয়াংদের রিপ্রেজেন্ট করি সেই হিসাবে। আর ব্যান্ডের যেটা টিউ ভাই বললো যে গানের যে সময়টা, ওইটা একটু আমি টেনে বলি যে আমি আসলে কথা সুর বা সঙ্গীত নিয়ে তো সবার সাথে এখনো কাজ করতেছি আল্লাহর রহমতে, আমি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একার ভালো থাকলে হবে না, সবার একটু ভালো থাকতে হবে। তো আমার মনে হয় যে করোনায় অনেক সাবসিডি অনেকে পাইছে, মিউজিশিয়ানরা চাইতেও পারে নাই লজ্জায়, তাই পায়ও নাই, চাইলে হয়তো পাওয়া যেত। তো আমাদের এরপরে আসলে বেহায়ার মতো চাইতে হবে যে আমি শিল্পী, আমি সবাইরে গান শোনাই, আমার এই নিডসটা আছে, তো ওই আমার বিকাশ নাম্বারে টাকা পাঠান, আমি ইনশাল্লাহ ঠিকা গেলে এটাই করবো। কারণ আমার তো কোনো লজ্জা নেই, আমার গান তো আপনি শুনতেছেন, আপনার কানে নিচ্ছেন, মাথায় নিচ্ছেন, আরেকজনের শোনাচ্ছেন, তাহলে আমি আপনার কাছে তো হকদার, আমার হক আছে আপনার কাছে। আমি এইভাবেই চিন্তা করি, কারণ আমি ফাইট করে বাঁচতে চাই, কারণ আমি আমার অনেক সিকিউর জব ছেড়ে গান করি, তাহলে আমার গানের থেকে পাইতে হবে না? তো আমি যাদের শোনাই তাদের কাছে আমার হক আছে যে আমাকে এটা সাপোর্টটা দিতে হবে। যেটা আমি বললাম, চ্যানেল আই না, সব চ্যানেলে এন্টারটেনমেন্টের সাথে কানেক্টেড সবারই উচিত শিল্পীদের কথা ভাবা। যে শিল্পী তার অনুষ্ঠান 1 ঘন্টা 1.5 ঘন্টা গায়ে চ্যানেলে রানিং রাখে, তার পরের দিন সে খায় কিনা এটা তার একটা দায়িত্ব। কিন্তু এটা যতদিন না বুঝবে ওই ততদিন এই খারাপের মধ্যেই খারাপ হইতে থাকবে, আমার ধারণা আর কি। আমি জানি না টিউ ভাই আমি বেশি বলছি কিনা, বাট আমার আমি তো গীতিকার, সুরকার, গায়ক এবং মিউজিক প্রডিউস করি, অ্যারেঞ্জারি, ডাইরেক্টর নাই বললাম। কিন্তু এই কাজগুলি করতে যে আমি প্রতিদিনই এই কষ্টটা ফেস করি যে না এগুলি দরকার। আমি যাকে ডেকে বাজাবো যে আপনি এটা একটু বাজিয়ে দেন, তার টাকাটা আমি সিকিউর করবো কোত্থেকে? সামবারে হ্যাজ টু পে মি। তো আমার একটা ভালো টাকা দিতে হবে যেন আমিও তার একটা ভালো দিতে পারি। এই কমে কমে জীবন চলে গেলে তো চলবে না। আমি টিপু ভাই আপনার কাছে যেতে চাইবো, আমরা যদি অবস্কিউরের একদম শুরুর দিকে দেখি, তখন আমরা দেখেছি সেখানে প্রেম, প্রকৃতি, এই সব কিছু নিয়ে একটা গান আমরা দেখেছি। কিন্তু পরবর্তীতে শেষ অ্যালবামের কথা যদি চিন্তা করি, সেখানে আমরা দেখেছি অবস্কিউর ও বাংলাদেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে, দেশ নিয়ে আপনারা গান করেছেন। একটু এই ইভলভের ব্যাপারটা একটু আপনার কাছ থেকে শুনবো। বেসিক্যালি অবস্কিউর হচ্ছে একদমই মেলো একটা ব্যান্ড। তো আমরা সারা জীবন মেলোডিকে প্রাধান্য দিয়েছি, গানের কথা সুরকে প্রাধান্য দিয়েছি। আমাদের প্রেমের গান প্রচণ্ড রকম বেশি। আর যেটা হয়েছে, আমাদের লাস্ট অ্যালবাম হচ্ছে টিটোর স্বাধীনতা, যেটা 2017-তে। আমরা দেশকে নিয়ে, ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধকে নিয়ে কাজ করা শুরু করেছি 2014 থেকে অবস্কিউর ও বাংলাদেশ অ্যালবামের মাধ্যমে। এরপরে আমাদের যে কটা অ্যালবাম বেরিয়েছে, স্টপ জেনোসাইড বেরিয়েছে, টিটোর স্বাধীনতা বেরিয়েছে, সবগুলোতেই মুক্তিযুদ্ধকে নিয়ে গান আছে। একটা জায়গায় গিয়ে আমরা কেন ওই দিকে আসলাম, সেটার কারণ মেইনলি হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে শহীদ আলতাফ মাহমুদের একমাত্র কন্যা শাওন মাহমুদ। যখন আমরা একটা মুক্তিযুদ্ধে বাবা হারানো পরিবারকে আমি কাছের থেকে দেখার সুযোগ পেলাম, তাদের কষ্টগুলো আমি অনুধাবন করতে পেলাম, তখন আমার মনে হলো যে ব্যান্ডের জায়গাটা থেকে আমরা দেশের জন্য কাজ অনেক কম করেছি। সেটা সবগুলো ব্যান্ডই, হ্যাঁ, মানে আমরা দেশের গান করি একটা আইটেম বা দুইটা আছে। হ্যাঁ, তো এত কম কাজ থাকার পেছনে কারণটা আসলে কি? আমরা বানাইলে তো বিক্রি হচ্ছে না, কোম্পানি তো বলে না দেশের একটা গান করেন, জীবনে বলছে সেটাও না। আরেকটা জিনিস আমার মনে হয় যে দেশের গান করতে গেলেই সবাই সেই ফুললতা সবুজ বন এই নিয়ে পড়ে। দেশকে নিয়ে যে অনেক কিছু করার আছে, আমি জানি না, হয়তো দেশের গান বাচ্চু ভাইয়ের যেমন বাংলাদেশ, হ্যাঁ অবশ্যই, মানে যতবার শুনি ততবার মনে হয় কান পেতে থাকি শুনি। তো দেশের গান করা কঠিনও, ব্যাপারটা খুব সোজা না। তো মানে প্রেমের গানের মতো না। হ্যাঁ, প্রেমের গান তো 1 2 3 হয়ে গেল আর কি, ব্যাপারটা দেশের গানটা তো সেরকম না। আর আরো পার্টিকুলার টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ, একদম। তো সেটাকে নিয়ে কাজ করা কঠিন। আমরা ভাগ্যবান যে আমাদের দেশের গানগুলো ম্যাক্সিমামই কলকাতার এক গীতি কবির লেখা, অমিত গোস্বামী, যে বাংলাদেশকে ধারণ করে। আমাদের ম্যাক্সিমাম দেশের গানগুলো অমিতের লেখা, এবং সেখান থেকে আমরা যখন ভালো ম্যাটেরিয়াল পাওয়া শুরু করলাম, লেখা যখন ভালো পাওয়া শুরু করলাম, আর আমরা
যখনই গান করতে বসেছি তখনই আমরা পার্টিকুলার টপিক বেছে নিয়েছি যে আচ্ছা ঠিক আছে, ক্র্যাক প্লাটুনের আজাদকে নিয়ে আমরা গান করতে চাই, অথবা টিটোকে নিয়ে যে শহীদ হয়েছিল টিটোকে নিয়ে আমরা একটা গান করতে চাই। ওই লেখনী না পেলে এই গান হতো না। হ্যাঁ, তো বেসিক্যালি মুক্তিযুদ্ধ ধারণ করতে হয়, ওই মুখে মুখে বললাম আর হলো সেটা তো না। আর আমার জন্য ব্যাপারটা এসছে কিন্তু ওখান থেকে, যে একটা বাবা হারানো একটা মেয়ে যখন তার নিজের কষ্টটা আমাকে বলে, সেখান থেকে আমি খুব ন্যাচারালি ডাইভার্টেড হই যে না, কেন এইটা নিয়ে কেন কাজ করা যাবে না। সেখান থেকে 2014 থেকে আমাদের শুরু, এবং আমি যেটা বলেছিলাম, ঘোষণা দেওয়া আছে যে আমাদের যতগুলো অ্যালবাম বেরোবে সেখানে মুক্তিযুদ্ধের একটা পার্ট থাকবে, একটা বা দুটো বা তিনটা গান অলওয়েজ থাকবে। দ্যাটস ইট। চমৎকার। আমি আবার একটু তরুণ ভাই আপনার কাছে যাব। বর্তমানে আমরা দেখছি যে ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে বা মিউজিক এই ইন্ডাস্ট্রিটার ক্ষেত্রেই আমরা দেখছি এখানে একটা সংমিশ্রণ চলছে, ফোকের সাথে অন্যান্য গানগুলোর একটা সংমিশ্রণের মাধ্যমে একটা নতুন ধারা সৃষ্টি করা হচ্ছে। এই সংমিশ্রণটাকে নিয়ে আপনি কি বলতে চান? আসলে আমাদের মানে যত পেছনে যাব, ফোক গান বা লালন গীতি, পল্লী গীতি, হাসন রাজার গান, এরা মানে এগুলো অনেক স্ট্রং পিলার, অনেক ইভেন মনে হয় চর্চা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি। আমার এটাই ঠিক। তো আমরা আসলে ছোটবেলা থেকে মানে উনি উনার ছোটবেলা, আমি আমার ছোটবেলা থেকে জানি ফোক গাইলে মানুষ বেশি শুনবে, কিন্তু আমরা একটা অন্য রাস্তা স্বপ্ন দেখছি। আমরাও আমাদের ক্যারিয়ারে ফোক গান করছি কারণ ওটার প্রয়োজন ছিল। আর এখন যেটা করতেছে সেটা হচ্ছিল কি, আমার কাছে মনে হয় নিজের ঘরে ভালো নতুন কথাও শুন নাই, তাই ওই একটা জনপ্রিয় ফোক সুরূপে যদি কাউকে দিয়ে লেখানো যায় তাহলে অ্যাটলিস্ট সুরটার প্ল্যাটফর্মটাই আছে। মানে আমি নিজেও তো কাজ করি, আমাকেও তো অনেক ধরনের প্রপোজাল দেয় যে এই টাইপের কিছু করেন, বা যে হিন্দি গানের রেফারেন্স দেয়। হ্যাঁ, তো আমার প্রথমেই আমার যেটা মনে হয় যে আমাদের ঘরে ঘরে হলুদে, বিয়েতে হিন্দি গান শোনার প্রবণতা থাকুক, কিন্তু বাংলা গান করতে পারে এরকম দল যখন আনবে, ওই মানে নিজেদের গান সমৃদ্ধ হবে। আর ওই যে ফোকের যেটা করতেছে ওটার মূল কারণ হচ্ছে হলো এই বেশি মানে খুব উচ্চ শিক্ষিত দেশ তো না, তো একটু ইজি বোঝার মতো ভাষা ফোকগুলিতে থাকে। তুই তুকারির গানে একটু আবেগ বেশি, আমি মানে লিখতে যাও বুঝছি। তো ওই কমন একটা সুরে কমন সহজ কথা হলে ওইটা মানুষের মধ্যে বেশি ছড়ায়। তো এই জন্য ফোকের টাচ নিয়ে এখন যে গান করা একটু আপডেটেড বা এই সময়ের মিউজিকের সাথে কথা সুরের ধাঁচটা ওইরকম, এটা একটা বাণিজ্যিক চিন্তা। কিন্তু এইটাও করলে খালি হবে না, কারণ সুর তো শুনলে বুঝি, বা আমারটাও শুনে বুঝে যে ওই গানের মতো, ওই গানের মতো। তো আমাদের দেশে অনেক জনপ্রিয় সুর আছে যার উপরে মোটামুটি 50টা গান আছে, 50 গীতিকার এরকম আমরা কাজ করছি। তো এই জন্য আরো এই টেন্ডেন্সিটা বেশি। আর এখন হচ্ছে হলো যে নিজেদের গান নাই, আমরা কভার করে বাঁচতেছি ওই বাচ্চু ভাইয়ের। হ্যাঁ, এটা সত্যি কথা। যেমন বাচ্চু ভাইয়ের গান আমি সব মঞ্চেই করি, ভালোবাসার কারণে করি অবশ্যই, যে আমার গানের মতো উনার গানও থাকবে। আবার আমি এইটাও জানি যে এই গানটা খুব জনপ্রিয় ছিল, উনি গাইলেই জমে যেত। তো এইটা একটা মানে বোথ সাইড আছে। আমরা আজম খানের গান করি কারণ আমরা জানি আজম খানের যে কোনো গানই মানুষ পছন্দ করে, এই টেন্ডেন্সিতে। তো আমরা মনে করি যে আমাদের যেরকম রুচি আমরা আবার কভার করতেছি সেই রকম, লাকিয়া খান, হ্যাপিয়া খান, আমরা আবার ঠিক না ভাই, আমরা সেই রুচির কভার করি। আর এখনকার ছেলে পেলে হচ্ছে যেটা করতেছে তার রুচি দিয়ে করতেছে, ওই তার মধ্যে সে বুঝতে পারতেছে যে ফোক টাইপের হলে একটু খাবে বেশি। এইটাই গান এখন খাওয়ার মতো হয়ে গেছে। আমি আবারও একটু টিপু ভাই আপনার কাছে যাব। আমরা দেখেছি যে 90 দশকের মাঝামাঝি সময় থেকে অবস্কিউর হঠাৎ করে একটা লম্বা সময় বিরতিতে গেল, আমরা কোনো অ্যালবাম বা ওইভাবে গান পাইনি। এটার পেছনে আসলে কারণটা কি ছিল? 90 থেকে 2001 আবার আমি দেশে ছিলাম না। আর বেসিক্যালি হঠাৎ করেই মনে হয়েছিল যে এনাফ হয়েছে, গান বাজনার করবো না। এই করব না চিন্তা করে আমি ছেড়ে দেওয়া মানে সব ছেড়ে দেওয়া। যেমন তরুণ যদি আজকে বলে আমি করব না, তাহলে তরুণ ব্যান্ডের কিছুই থাকবে না। আজকে আমি যদি বলি আমি করব না, তাহলে অবস্কিউর থাকবে না, যেটা আমরা বাচ্চু ভাইয়ের বেলায় টের পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই যে এলআরবি কিন্তু পারতেছে না বাচ্চু ভাইয়ের গানটা বাজাতে, আমরা বাজাতে নাই, এটা উনি বাজাচ্ছে। আলটিমেটলি আমরা যেটা ওইটা হয়তো অভিমান ছিল,
মেজাজ খারাপ ছিল, সবকিছু মিলিয়ে পরিবেশের উপরে, পরিবেশও ছিল বিরাট ব্যাপার ছিল, সব মিলিয়ে হঠাৎ করে মনে হলো যে আর করব না, ছেড়ে দিলাম। আমরা অনেক কথা বললাম, আমরা চ্যানেল আই আয়োজিত ব্যান্ড ফেস্টের একটি আয়ুব বাচ্চুর গান শুনে নিশ্চয়ই দেখে আসি। প্রিয় দর্শক, চলুন দেখে আসি আয়ুব বাচ্চুর গাওয়া একটি গান। তুমি কেন বোঝো না আমার কি ভালো লাগে সবাই, আমার অপরাধ তুমি ক্ষমা করে দিও আমার, সেই তুমি তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। ভেবেছি ভুলে যাব, যাও টার্ন করে ফেলো, আমার একটু রেস্ট নেই। বাহ, বাংলা ব্যান্ড মিউজিকের যুবরাজ আয়ুব বাচ্চুর কণ্ঠে চমৎকার এবং ভীষণ জনপ্রিয় একটি গান আমরা দেখে আসলাম চ্যানেল আই ব্যান্ড ফেস্টের, এবং সেখানে তরুণ ভাই আপনাকেও দেখলাম নিজের করা গানগুলো বা এত তরুণ সব দর্শকদের সামনে গানগুলো যখন আয়ুব বাচ্চুর সাথে গিয়েছিলেন, সে সময় আসলে অনুভূতিটা কেমন ছিল, উচ্ছ্বাসটা কেমন ছিল? আসলে বাচ্চু ভাইয়ের ব্যাপার যদি বলি, আমি যে উনারে দেখছি আর উনি আমাদের চিনে, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার একটা। তা বাচ্চু ভাইয়ের সাথে মঞ্চ শেয়ার আসলে দলের সাথে তো অনেকবার করছি, কিন্তু এই যে এই গানটা, এই দিনটার কথা, এটা আসলে যে যারা মঞ্চে ছিল তারাই বুঝতে পারবে যে আয়ুব বাচ্চুর সাথে মঞ্চে ছিলাম। আর বাচ্চু ভাই আসলে এরকমই, কিন্তু টিউ ভাইয়ের সময় টিউ ভাইয়ের কাছে নিয়ে নিছে, আমার সময় আমারে নিয়ে নিছো। তা আমি কিন্তু ওনার আসলে এই আমার মনে হয় গিটার বাজায় গান গাওয়ার যে সাহসটা, এটা আমি মনে করি অনেক ছেলের আমার মতো আয়ুব বাচ্চুকে দেখেই হয়েছে। তো বাচ্চু ভাই আসলে আমাদের বাংলাদেশের মিউজিকে এবং ব্যান্ড মিউজিক কি এই টোটাল যে আমরা যে জনরার গান করি, এইটার আসলে একটা অন্যরকম পায়োনিয়ার। আর আমাদের আসলে ভাগ্য যে নিজে চোখে আয়ুব বাচ্চুরে দেখছি, এটাই সবসময় মনে করি। তাই, এবং আমাদের মাঝে আরো একজন অতিথি আছেন, পপ সঙ্গীত শিল্পী মেহরিন আপুর কাছে জানতে চাইবো, এই যে চ্যানেল আই 2014 সাল থেকে ব্যান্ড ফেস্ট আয়োজন করে আসছে, এই ব্যান্ড ফেস্ট নিয়ে আপনি কি বলতে চান? ব্যান্ড ফেস্ট আমার জন্য একটা দারুণ অনুষ্ঠান, মানে দারুণ একটা এন্টারপ্রাইজ আমি বলবো, যে বাচ্চু ভাই এটার যে শুরু করে দিলেন, তারপর থেকে চ্যানেল আই এর পৃষ্ঠপোষকতায় ব্যান্ড ফেস্ট বিষয়টা যে আজ অবধি এগিয়ে আছে, এটি একটা আমাদের সবার জন্য এটা একটা অনেক বড় পাওয়া। কারণ অনেক ব্যান্ড আছে যারা কিনা সলিটারি এন্টিটি নিয়ে চলে, যাদের নিজেদের একটা আইডেন্টিটি আছে এবং তাদের একটা প্ল্যাটফর্ম দরকার। তো সেটা তাদের জন্য এটা একটা অবশ্যই অভিনব প্ল্যাটফর্ম। তো যাদেরকে আমরা বলি যে
ইন্ডিপেন্ডেন্ট ব্যান্ড আর্টিস্টস, ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানস। তো তাদের জন্য ডেফিনেটলি ব্যান্ড ফেস্ট একটা বিরাট প্ল্যাটফর্ম, যেটা সেই 2014 সালে বাচ্চু ভাই রিয়েলাইজ করেছিল। এবং উনি কিন্তু একজন স্বপ্নদ্রষ্টা মানুষ ছিলেন, উনি হুট করে বলে দিতেন যে আমি এটা করব, এবং ওটা সামহাউ হয়ে যেত। এবং সাগর ভাই রাতারাতি রাজি হয়ে গেল যে হ্যাঁ ডিসেম্বর 1 ব্যান্ড ফেস্ট। তো এইটা তো আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখন আমার ধরে রাখাটা আসলে আমাদের সবার একটা কাজ। ধরে রাখতে পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে অনেক। এখন পায়োনিয়ার তো পথ দেখিয়ে দিবে, তারপরে পথ চলবে যারা, তাদের উপরে কিন্তু অনেক দায়িত্ব হবে। ডিসেম্বর মাস সব মিলিয়ে আমরা মেরিন আমরা এটা নিয়ে আলাপ করছিলাম যে সবার তো সীমাবদ্ধতা আছে। এবছর যেমন ব্যান্ডফেস্ট হলো না, আমরা মনে হয় যে নেক্সট ইয়ারে যখন এই সময়টা আবার ফেরত আসবে, ডিসেম্বরের 1 তারিখ আসবে, আমরা যেন ডিসেম্বরের নভেম্বরে গিয়ে চিন্তা না করি ব্যান্ডফেস্ট হবে কি না হবে, আমরা যেন চিন্তাটা আগামী জানুয়ারি থেকেই করি যে কিভাবে হবে, কিভাবে সাজানো যাবে, কিভাবে গুছিয়ে করানো যাবে। 1 ডিসেম্বর মানি চ্যানেল আয়ের পর্দায় ব্যান্ডফেস্ট, এবং এবছরও 1 ডিসেম্বরই, 1 ডিসেম্বরেই কিন্তু আমরা দেখব চ্যানেল আয়ের পর্দায় ব্যান্ডফেস্টের আয়োজনগুলো আবার আর্কাইভ থেকে আমরা দেখব, এবং একই সাথে ব্যান্ডফেস্ট নিয়ে তারকাকথনের সেটেও কিন্তু আড্ডা হবে, গল্প হবে। এবং আমরা প্রত্যাশার কথাই শুনতে চাই, এবং আমরা স্বপ্ন দেখতে চাই, এবং অন্যান্য ইন্ডাস্ট্রি সহ ব্যান্ড ইন্ডাস্ট্রি এটাও সমানভাবে এগিয়ে যাবে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মিউজিকের পৃষ্ঠপোষকতা তো অনেক কম। একটা চ্যানেল একটা অনুষ্ঠান করতে গেলে সেখানে একটা স্পন্সর দরকার হয়, ব্যান্ডগুলোকে পেমেন্ট করতে হয়, সবকিছু মিলিয়ে একটা অনুষ্ঠান হয়। কঠিন, কাজটা সোজা না। তবে আমি যেটা মনে করি, আজকে যদি বাচ্চু ভাই রিলেটেড কোনো ব্যাপার হয় এবং সেখানে যদি আমাকে বলা হয় যে তোকে 1 টাকাও দেব না, আমি নির্দ্বিধায় করব। আমি কখনো বলবো না আমাকে কেন টাকা দেওয়া হলো না। সেটা বাচ্চু ভাইয়ের প্রতি আমার রেসপেক্ট, আউট অফ রেসপেক্ট আমি করব। সো এরকম আমার মতো মানুষ কিন্তু অনেক আছে, অনেক আছে যাদেরকে চ্যানেল আই যদি বলে যে আমরা এবার আপনাদেরকে ডাকবো, অনুষ্ঠানটা হবে, কিন্তু আপনাদেরকে কোনো টাকা দেব না, আমি শিওর, আমি হলফ করে বলতে পারি অনেক মানুষ পাওয়া যাবে, অনেক ব্যান্ড পাওয়া যাবে যারা নির্দ্বিধায় এসে বাচ্চু ভাইয়ের জন্য। ব্যান্ড ফেস্টটা কিন্তু তারাই করে ভাইয়া যারা বাচ্চু ভাইকে ভালোবাসে। হ্যাঁ, আমরা আসলে মানে ইটস নট অ্যাবাউট মানি। জি, আর এটা ধরে রাখার ব্যাপারটা একটা আমাদের কাছে একটা ইগোর ইস্যু। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যখনই দেখবো যে এই অনুষ্ঠানটার পেছনে একটা স্পন্সরের নাম আছে, তখন আমাকে টাকা না দিলে আমি কখনো বাজাবো না। সিম্পল এজ দ্যাট। তবে আমাদের হচ্ছে যারা স্পন্সর করেন তারা মানে আমাদের দিকে তাকায়ও করা উচিত, চ্যানেলের দিকে না। তরুণ, আমি বলতে চাইছি, আমার কথাটা কি বোঝা গেছে? আমি বলতে চাইছি আমাদের স্পন্সর লাগবে না। আমি স্পন্সর না পেলে অনুষ্ঠান হয় না, আমরা করে দেখাই যে না হয়। আমাদের স্পন্সর দরকার নেই, আমরা করব। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরাও 1 ডিসেম্বর ব্যান্ডফেস্ট আমরা করব বাই অ্যাট এনি কস্ট। ইভেন যদি এই মাসেই করে চ্যানেল আই, ওই যে টিউ ভাই যেমন স্পন্সর দরকার নেই, আমরা ফ্রি করব, কোনো সমস্যা নেই। বাচ্চু ভাইয়ের জন্য একটা শো ফ্রি করতে পারবো না, এরকম মিউজিশিয়ান বছরে একদিন তো, এটা কোনো সমস্যা না। এই যে 1 তারিখ থেকে তো অনেক সময় আছে, আমি বললাম তো, টিউ ভাই যেমন বললো আমি ফ্রি করব, কোনো অসুবিধা নেই, আমার দল আসবে। সেটাই, এটা তো একটা বহুত দল আসবে। ডেট শুধু না, একটা করে গান গাওয়ার জন্য হইলো অন্তত 50টা দল রেডি আছে বাংলাদেশে, এরকম বাচ্চু ভাইয়ের ভক্ত আছে। আমরা ব্যান্ড ছাড়াও এটা একটা বিশ্বাস, তো সেখানে যদি আমরা সবাই, আমি যেটা এক্সপেক্ট করব, আমি একটা জিনিসই এক্সপেক্ট করব, এবারের মতো আর কোনো দিন যেন না হয় যে আমরা ব্যান্ডফেস্ট করি নাই। সত্যি, এবং এটা যেন চ্যানেলের যতই সীমাবদ্ধতা থাকুক, আমি তো আমার কথা বলে গেলাম যে আমি 1টি পয়সা নেব না, আমার এখানে আসা যাওয়ার যা পয়সা লাগবে আমি দিব, লাগে দুপুরের খাবারের টাকাও আমি দিব, ঠিক আছে? কিন্তু আমি চাই যে বাচ্চু ভাইকে যে দিনটি দেওয়া হয়েছিল, চ্যানেল আই যেটা দিয়েছিলেন সাগর ভাই, সেটা যেন পালিত হয়। আমরা সবার কাছেই অনেক আশার কথা শুনলাম, ভালোবাসার কথা শুনলাম আমাদের ব্যান্ডের যুবরাজ আয়ুব বাচ্চুর প্রতি, এবং আমরা সকলেই আসলে এই প্রত্যাশাটাই রাখি যে ব্যান্ড ফেস্ট হবে এবং বাংলা ব্যান্ড মিউজিক ছড়িয়ে যাবে বাংলা তরুণ প্রজন্ম সহ প্রতিটি প্রাণে। সেই প্রত্যাশা আমরা সকলে রাখি, এবং আগামীকাল কিন্তু অবশ্যই চ্যানেল আয়ের পর্দায় ব্যান্ড মিউজিক ব্যান্ড ফেস্ট চলবে, এবং আবারও তারকাকথনের আয়োজনেও আমি বলেছি যে ব্যান্ড মিউজিক নিয়ে আমরা আসলে
সীমাবদ্ধতা থাকবে সবকিছুতেই, কিন্তু তারপর আমরা আসলে আমাদের আশাটাকে জাগিয়ে রাখতে চাই এবং ব্যান্ড মিউজিকের প্রতি ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। এবং আগামীকাল 1 ডিসেম্বর, এবং এই দিনটি শুরুতেই যেমনটি আপনারা বললেন যে আয়ুব বাচ্চুর প্রতি ডেডিকেটেড, ব্যান্ড মিউজিকের প্রতি ডেডিকেটেড, এই ডেডিকেটেড যেহেতু চলে আসছে এই ধারা, এটি থাকবে, অবশ্যই থাকবে এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আজকে এসেছেন, ব্যান্ড মিউজিক নিয়ে আমরা কথা বললাম। এবং মেহরিন আপু আপনাকেও অনেক ধন্যবাদ। মেহরিনের কাছ থেকে অনেক কিছু শোনার ছিল, ও দেরি করে এসে বলে কিছু শোনা হলো না, আমরা আরেকদিন শুনে বলি। ব্যান্ড ফেস্ট এর মাধ্যমে কিন্তু বাচ্চুদের সাথে আমি অনেক কাজ করেছি, তো যার ফলে আমি বটবৃক্ষের আশেপাশে থাকতাম, যে উনি যা বলবে আমি যেন সেটা প্রথমে শুনতে পারি, বা আমি যেন ডিলিজেন্টলি একটা শিক্ষানবিশ হিসেবে ওনার আশেপাশে থাকতে পারি। আর কি মনে হতো আমার, যে আমি বাচ্চু ভাইয়ের পিছে পিছে আছি। হ্যাঁ, এটা আমার কাছে একটা গর্বের হতো, এবং বাকি সব শিশু ব্যান্ডরাও আমাকে খুব তখন মনে হতো যে আমি না কারণ একটা ফিমেল হয়ে আমার সবসময় আমি আমার পথ খুব বিচক্ষণতার সাথে, খুব বড় একজন মানুষের সাথে আমি বেছে নিয়েছি বটবৃক্ষ হিসাবে, এবং সেই মানুষটা কিন্তু বাচ্চু ভাই ছিল। এবং ব্যান্ড ফেস্টে এলে আমি বাচ্চু ভাইয়ের সেই সান্নিধ্যটা পেতাম। মেরিন কি বলো, তুমি তোমার ওপিনিয়ন কি, এটা যখন বলতো তখনই তো আমার খুব ভালো লাগতো যে ও মাই গড। এবং আয়ুব বাচ্চু ফিমেল ভয়েস, আমাদের যুবরাজ, ব্যান্ড মিউজিকের যুবরাজ আয়ুব বাচ্চু, তিনি সকলের কাছে, ব্যান্ড মিউজিকে যারা আছেন তাদের সকলের কাছেই একজন বটবৃক্ষ হয়েই ছিলেন, আছেন এবং থাকবেন ভবিষ্যতে। আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামীকাল চ্যানেল আইয়ের পর্দায় আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।